মানিকগঞ্জের সর্বশেষ দক্ষিণের জনপদ এই হরহরদিয়া চর। প্রতি বছর যমুনা নদীর তীব্র ভাঙনের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় দুর্গম এই চরের মানুষের। দেশের সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বসবাস করে থাকে চর অঞ্চলে। ঘরবাড়ি ভূমি হারিয়ে যাযাবর জীবন নিয়ে টিকে থাকার নামই চরের জীবন। আজকে আমি দুর্গম এই হরহরদিয়া চরের পাশাপাশি দেখাবো কয়েকটি হতদরিদ্র পরিবারের জীবন, যারা একটু বেঁচে থাকা কিংবা এক মুঠো খাবারের জন্য কতই না কষ্ট করে থাকে। কষ্ট বাজান, আমার কষ্ট মাপ নাই। এটা কুটে তো অবশ্য প্রসাবের রাস্তায় নল পরানো, আমি পারতেছি না টেহা আপনি চিকিৎসা করবেন। ওনাদের জায়গা জমি বলতে কোনো কিছুই নাই, এখানে আসছে আমাদের বলে। আমার সিরা জামা, আমার পুরান কাপড়, আমার এটা কাপড় চোপড় কেনার মতন সামর্থ্য নাই। খুবই কষ্ট করে পাঠা নাই, যে জায়গা রয়েছে মাইসির জায়গায় নিত্য মারা মাটি দিব বাজান কিরা। খাওয়া দাওয়া ঠিক মতো করে না, এক বেলা খায় কি আর এক বেলা জুটে না। তবু পেটে পাথর বেঁধে অপলক দৃষ্টিতে স্বপ্ন দেখে বেঁচে থাকার দুর্গম এই চরে। আরো দেখাবো অসহায় হতবাগা মা। কুলুনির ঘর পাইছে, কুলুনিতে থাহে, মানুষে হেল করে তাই খায়, ছেলে বাদ দেয় না। আপনার ছেলে আপনারে দেখে না, আপনার কষ্ট হয় না? জন্ম দিচ্ছেন না তারে? দিছি, যখন জন্ম দিছি ফ্যাশন কি আর কি কষ্ট হয়েছে নাকি? সন্তান থাকলেও ঠিকমতো নেয় না মায়ের খোঁজ খবর। বৃদ্ধ মানুষটি কাজ করতে গিয়ে হাত ভেঙে গেছে অনেক আগে। টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় ভাঙা হাত দিয়ে একটু খাবারের জন্য করতে হয় কঠিন কাজ। এই ভালোবাসা হাজার হাজার কোটি টাকা থাকলেও পাবেন না যদি মনের থেকে এই মানুষদের সাথে না মিশেন, এই মানুষদের কাছে না আসেন। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাদরপুর খেয়াঘাট থেকে ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে ছুটে চলেছি সেলিমপুর খেয়াঘাটের অভিমুখে। যমুনার স্বচ্ছ জলের বুক চিরে ছুটে চলেছে আমাদের ট্রলার। আজকে রোদের তাপদাহ একটু বেশি থাকলেও নদীর চারপাশ থেকে ভেসে আসা হিমেল বাতাসে শরীর মন যেন একসাথেই শীতল হয়ে যাচ্ছে। চলতে চলতে প্রায় 40 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম সেলিমপুর খেয়াঘাটে। বন্ধুরা, আজকে আমি এসেছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সেলিমপুর খেয়াঘাটে। এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেলিমপুর খেয়াঘাটে। আর এই ঘাট থেকে কিন্তু আমি সেলিমপুর, কবিরপুর পাশাপাশি কয়েকটি চরে আমি ঘুরবো আজকে। বিশেষ করে এর আগে আবার আসছিলাম এই চরে, কয়েকটি অসহায় পরিবার দেখাইছিলাম আপনাদেরকে। তাদের খোঁজ খবর নেব যে আসলে আমাদের ভিডিও প্রচার করার পরে তারা কতটুকু সহযোগিতা পেলো কি পেলো না। না পেলেও তাদেরকে আমি কিছু সহযোগিতা করব, পেলেও আবার আমি কিছু সহযোগিতা করব। এই যে নদীর পাড় দিয়ে হাঁটতেছে, দেখুন ভাঙতে ভাঙতে চরের ভিতরে চলে গেছে। আসলে এই ভাঙনটা যদি রোধ করা যেত তাহলে চরের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটতো। আসলে নদী ঘেঁষা যে চরগুলা বা নদীর পাড়ে গড়ে ওঠা যে চর, এই চর অঞ্চল নিয়ে যেন কারো মাথা ব্যথা নাই। দেখুন কি ভাঙনটা ভাঙতেছে। আর এই ভাঙন যদি রোধ করা যায়, অবশ্যই বুঝতে পারতেছেন চরের মানুষের ভাগ্যের বিশাল বড় পরিবর্তন ঘটবে। কারণ চরে অনেক রকম ফসল রোপণ করে, পাশাপাশি গবাদি পশু, হাঁস মুরগি ছাগল সবই কিন্তু লালন পালন করে এই চরের মানুষ। তাতে দেখা গেল যে প্রতি বছর যদি এই ভাঙনটা রোধ করা যেত তাহলে হয়তোবা চরের মানুষের দুঃখ কষ্ট অতটা থাকতো না। বন্ধুরা, আমরা নদীর পাড় দিয়ে হাঁটতেছি। এটি হচ্ছে সেলিমপুর খেয়াঘাট। আপনাদের এর আগে দেখাইছিলাম এই ঘাটে এক বৃদ্ধ মহিলা 500 বা 1000 টাকার মালামাল এনে বিক্রি করে, একটা পলি বেচিয়ে, আপনারা দেখছেন। তো আমি আবার তার কাছে চলে এসেছি। আজকে তার সাথে কথা বলবো যে তার আসলে এখন বর্তমান কি অবস্থা।
বন্ধুরা, এই যে বয়স্ক দাদুকে দেখতে পাচ্ছেন, যিনি এই নদীর পাড়ে দোকান করে। ছোট্ট একটি পলি বিছিয়ে এখানে দোকান করে, এই যে বাবলা গাছের নিচে। এখন আসলে কিছুদিন পরে ঝড় বৃষ্টি আসবে, তখন কিন্তু এই দোকান এখানে করতে পারবে না। তখন আর দোকান যদি করতে না পারে, 3টা মানুষ না খেয়ে থাকবে। ওনার চালান 500 থেকে 1000 টাকা। আজকে কিছু রুটি আনছে, এটা বিক্রি করেই যে টাকা লাভ হবে সেই টাকা ঘরে নিয়ে যাবে। আসলে ওনার ঘরে ওনার বৃদ্ধ স্বামী থাকে এবং একটা নাতি থাকে সম্ভবত। আজকে আমি আবারও এসেছি এই বৃদ্ধ মহিলার কাছে। এনে রুজি করবে লোক নাই তো, বৈশা থাই 2-4 পয়সা যাওয়ায় তাই নিয়ে খাওয়া দাওয়া করি, এই নিয়ে চলি। এই ছোট্ট একটা নাতি আছে আর আমার স্বামী। আপনার স্বামী কি করে? কিচ্ছু করতে পারে না, অসুস্থ, খুবই কষ্ট। পলিথিন বৃষ্টি এই করলে তা মানবো না তো, বৃষ্টিতে বা জরিতে বন্ধ থাকলে কষ্ট হইব চলাফেরা। বর্তমান বেচা কিনে অনেক কম। কালকে 400 টাকা বেঁচে গেছি, এই 400 টাকারই মাল রাখছি। আজকে বাজার করুন, তা বেচা কিনির ভাব ভালো না। আজকে বেচা কিনি ভালো না হইলে তো চলাফেরায় অসুবিধা, 600 কিচ্ছু কিনতে পারব না। মাছ মাংস কিনম কি দে। গরুর মাংস খাইছেন কত বছর আগে, কতদিন আগে? 1 বছর এই কুরবানিতে একজনে দিছিল, তাই তারপরে কিনা খাইতে পারিনি। খুবই ঠেয়া এই আগে থাকতো কুরুন্তি, এখনও কুরুন্তি থাকে, আর ঘরের ব্যাপার নাই। আর ঘরে থাকে এই বেঁচে কিনে যাইব তাই খাইব, তাছাড়া খাই পারবো না। খাওয়া তোর সমর্থ আমার স্বামীর অসুখ, ঘরে পড়া ওনার হাজার চালান আছে, তা বাই আনে বেঁচে কিনে দেয়, এই বেঁচে কিনে এই খাইব। আরও জিজ্ঞেস করে দেন 5 জনের কাছে, তাও করি মানুষ কইব, আমি না খালি সবাই কইব। স্বামীও বুঝে উনি আর স্বামী ঘরে পড়া, গ্রামের মাসি যদি দিয়ে খাইব তাহলে পারবো না খাবে। থাকে ওই যে পরের বাড়িতে, তা ওই যে কলোনির একবারে আমার ওই স্বাস্থ্য ভাইব তাই রুম নিচ্ছে, এই জায়গায় থাকে। বন্ধুরা, আমি সেলিমপুর খেয়াঘাটে আছি। এই যে বয়স্ক দাদিকে দেখতে পাচ্ছেন, এর আগে ওনাকে নিয়ে ভিডিও করছিলাম, করার পর ওনার সম্পর্কে অনেকেই জানতে চাইছেন। ওনার মোবাইল নাম্বার না থাকার কারণে আমি আবার আসছি এইখানে ওনার খোঁজ খবর নেওয়ার জন্য। যা দেখে গেছি তাই আছে, পরিবর্তন হয় নাই। আসলে এখন বৃষ্টি হচ্ছে না, কিছুদিন পরেই ঝড় বৃষ্টি আসবে, তখন কিন্তু এখানে উনি দোকান করতে পারবে না। আর একদিন যদি দোকান করতে না পারে, ওনার পরিবারে খাবার নিতে পারবে না। কারণ হচ্ছে ওনার পরিবারে উনি ছাড়া কেউ আয় করতে পারে না, এতটাই অসহায় উনি। ওনাকে আমি দেখেছিলাম 3-4 বছর আগে একটি কলোনিতে। এখানেই ছিল কলোনি, এই যে নদী দেখতে পাচ্ছেন, এখানে ছিল কলোনি। সেই কলোনি বিলীন হয়ে গেছে নদীর বুকে। যাই হোক, আমি আসছি, আমার খুব খারাপ লাগছে। আসলে এরকম বৃদ্ধ মানুষ যার বয়স প্রায় 60+ হয়ে গেছে, এখন তো এই বয়সে এভাবে রোদের মধ্যে দোকান করার কথা না। আমি একটু সহযোগিতা করব ওনাকে, যাতে ওনার এই দোকানটা একটু বড় হয়। এই যে অল্প কয়েক পয়সা সদাই নিয়ে বসে থাই, যা 2-4 পয়সা কামাই হয় তাই খাই। তাছাড়া তো এমনি কামাই নাই। স্বামী দিয়ে অসুস্থ, পয়সা পাতি নাই, ডাক্তারের ওষুধ কিনতে খুবই কষ্ট। চালান পাতি হইলে একটু সচ্ছলভাবে আর কি চলতে পারতাম, বেচা কিনিটাও ভালো হইতো। নদীতে ভাঙ্গিয়া গেছে, এখানে একজনের ঘরে থাকি, পরের ঘরে কয়দিন থাকা যায়, এই সমর্থ নাই তো। ঈদের মধ্যে কোনো কিছু কেনাকাটা নাই, কোনো কিছু নাই, বেচা কিনি নাই, খিদে কি করুম, ঠেকা ভাবে চলতেছি। আমার মতো গরিব মানুষ নাই, দেখি তো না, আমি তো গরিব। বন্ধুরা, আমি সেলিমপুর খেয়াঘাটে এই যে দাদুর কাছে বসে আছি। ছোট্ট একটি দোকান নিয়ে উনি দোকান করে, আগেই আপনাদেরকে বলছি। ওনার বাসায় ওনার স্বামী অসুস্থ, বৃদ্ধ, এইটার উপরে সংসার চলে। আমার খারাপ লাগছে, আমি আবার চলে এসেছি ওনার কাছে। যাই হোক, আমি ওনাকে
কিছু সহযোগিতা করব, হয়তো বা উনি ঈদ পাশাপাশি কিছু মাল উঠাইতে পারবে, বিক্রি করতে পারবে। বন্ধুরা, আমি এখন যে বাড়িতে আছি, দেখুন বাড়ির ভিটাটা রয়ে গেছে, বাড়িঘর কিছুই নাই। তারা এখান থেকে অনেক দূরে চলে গেছে, নদী কাছে চলে এসেছে। নদীর ভাঙন এমন ভাঙন ভাঙতেছে, যেখানে বিশাল গ্রাম ছিল, ওইখানে স্কুল ছিল, মাঠ ছিল, সব বিলীন করে নিয়ে গেছে। এখন আমি যে বাড়িতে আছি এটি একটি পাকা বাড়ি ছিল। এই যে দেখুন কত টাকা খরচ করে তারা এত সুন্দর করে ঘর করছে। এই ঘরের চতুর্দিকেই ঘর ছিল, পাকা টয়লেট ছিল। এই যে কত সুন্দর নারকেল গাছ দেখতে পাচ্ছি, এবং এই পাশে দেখুন লেচু গাছ, লেচু গাছে মুকুল আসছে, দেখতে কত সুন্দর লাগতেছে। আসলে কত মায়া, কত স্মৃতি এই বাড়িতে, সব ফেলে চলে যেতে হয়েছে। এটা যে কত কষ্টের, যারা যায় তারাই বলতে পারে। বন্ধুরা, আমরা চলতে চলতে কবিরপুরের পাশের চর হরহরদিয়া কিন্তু আমরা চলে এসেছি। আসলে চরটা যখন চলাচল করতে হয় আসলে বোঝাই যায় না যে আমরা কোন চর থেকে কোন চরে যাচ্ছি। যাই হোক, এইখানেও আসছি একটি বিশেষ কারণে। আমি একটি বাড়িতে যাচ্ছি, একজন অসহায় মহিলার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল 3-4 বছর আগে। হঠাৎ করে তার কথা মনে পড়লো, যদিও তার সাথে যেখানে দেখা হয়েছিল সেই জায়গাটা বিলীন হয়ে গেছে, এখন আর সেই জায়গা নাই। তবে আমি তার খোঁজে আবার যাচ্ছি, একটি ভাই আমাকে হেল্প করতেছে, তো আমি যাচ্ছি, দেখি তাকে পাই কি না। বন্ধুরা, এই যে দেখুন এই ঘর, সম্ভবত এই ঘরেই থাকে উনি। ওনাকে 3-4 বছর আগে আমি দেখাইছিলাম। এই যে দেখুন কোন ঘরে থাকে, ভাঙা চোরা ঘর, এই ঘরে থাকে, পাশেই নদী, ভেঙে যাবে যে কোনো সময়। এই যে কাকি, আসসালামু আলাইকুম। আসসালাম বাজান। মা কেমন আছেন? তো বাজান ভালো। আমি চিনতে পারছেন আমারে? আসছি, আমি ওই যে এর আগে নিছিলেন আমার কাছ থেকে আপনি বলছিলেন আপনি অনেক বছর ধরে কষ্ট করেন। কষ্ট বাজান, আমার কষ্ট মাপ নাই। এটা কুটে তো অবশ্য প্রসাবের রাস্তায় নল পরানো, আমি পারতেছি না টেহা আপনি চিকিৎসা করবেন, এই সাহায্য বাজান তুই আমার করিস বাজান। দিদি, মা আপনি এটা কি করতেছেন? একটু বাজান তোমার কাছে আমার অনুরোধ, আমি টেহা বিনা চিকিৎসা করা পারতেছি না রে। অনেক দিন আগে আপনার সাথে দেখা হয়েছিল, ভাবলাম যে দেখি আপনার কি খবর। আমার কেউ নাই বাজান তোমরা ছাড়া, একাল্লা তোমরা, তাছাড়া কিরা। ওনারা খুবই গরিব, ওনার ছেলেটাও মনে করেন হে আগে থেকে টুকটাক এমনি কোনো রকম অসুস্থ, চলাফেরা করতে পারে, তেমন কাজকর্ম করতে পারে না। ওই হরেক মালের কিছু জিনিস বেচা কিনা করে, ওই দিয়ে আর কি কোনো রকম ওর খরচটা চলে যায়। এখন বর্তমানে এমন অসুস্থ হয়েছে যাতে ওদের কোনো উপায় নাই, খাওয়া দাওয়ায় মনে করেন কষ্ট। এখন পোলার চিকিৎসা করবো না হেরাই খাইব। ওনাদের জায়গা জমি বলতে কোনো কিছুই নাই, এখানে আসছে আমাদের বলে, আমরা একটু জায়গা দিচ্ছি সেই জন্য আইছি এখানে। ওনার একটা ছেলেই কোনো কাজকর্ম কিছুই করতে পারে না, এখন অসুস্থ। এখন আর কি বাঁচবো কি না বাঁচবো তার কোনো ঠিক নাই, গ্যারান্টি নাই। খাওয়া দাওয়া ঠিক মতো করে না, এক বেলা খায় কি আর এক বেলা জুটে না। পোলার চিকিৎসা করব না খানা জোগাড় করব। একজন মায়ের চেহারা কি এরকম থাকে? শুধু সন্তানের চিন্তা ভাবনায় তার চেহারা এরকম। আমরা সময়তে আমরা যতটুক সামর্থ্য আমাদের, আমরা যতটুক পারি ততটুক আমরা করি। মাছ বলতে ভালো একটা মাছই কিনতে পারেন, আর গরু মাংস কই থেকে কিনে খাইবো? ভালো একটা মাছই সবসময় পারে না টাকার জন্য।
পোলা মাংস খাইতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, সেই টাকাটা পাইবো কোথায়? পুরো চরের ভিতরে উনাগো মতো গরিব আর কেউ নাই। নতুন আমি 14 দিন রাই আনছি, টেকা বিনে ওর কোনো চিকিৎসা করা পাইনি। আমার তো বাজান কেউ নাই আপনারা ছাড়া। বন্ধুরা, এই অসহায় মাকে দেখতে পাচ্ছেন, আমি আসার সাথে সাথে আমার পা ধরছে, কান্না করে দিছে যে বাবা আপনারা ছাড়া আমার আর কেউ নাই। ওনার একটি ছেলে আমাকে বলছিল যে ছেলে বাজারে বাজারে কিছু বাচ্চাদের খেলনা প্লাস্টিকের জিনিস বিক্রি করে চলতো। সেই ছেলে স্ট্রোক করছে, স্ট্রোক বা বড় ধরনের কোনো রোগ হয়েছে বা ওনারা বলতে পারতেছে না। এই যে ঘরে পড়ে আছে, টাকার জন্যে চিকিৎসা করাইতে পারতেছে না। একটা মা তো সহ্য করবে কিভাবে? দেখুন কিভাবে আমাকে ধরে কান্না করে দিছে যে বাবা তোমরা ছাড়া আমার কেউ নাই। আসলে আমি জানেন যে যারা খুবই অসহায়, যারা চলতে পারে না, তাদের বাড়িতে আমি একটু বেশি যাওয়ার চেষ্টা করি। আর ওনার সাথে আমার 4 বছর আগে রাস্তায় দেখা হয়েছিল, তখনই উনি বলছিল যে আমার কষ্টের শেষ নাই, 30 বছর যাবৎ আমি কষ্ট করতেছি। ঘরের অবস্থা অবশ্যই দেখে আপনারা বুঝতে পারছেন, চরের মাঝখানে এই বাড়িটি, এই ঘর ভালো না, ঘর যে কোনো সময় ঝড় বৃষ্টি আসলেই ভেঙে যাবে। এখন দেখুন মানুষের কষ্ট যখন আসে সব দিকেই কষ্ট, একদিকে অভাবের কষ্ট, অন্যদিকে তার সন্তান ঘরে পড়ে আছে চিকিৎসার অভাবে। আপনার তো জামা ছিঁড়ে গেছে, হ্যাঁ বাজান ফিরু হ্যাঁ, নতুন কাপড় নাই? এই তো বাজান আমার এইগুলো বিক্রি করে, এইগুলো বেচার মতো মানুষরাও নাই আমার। এই যাই না শুয়ে রয়েছে, দেন নল শোয়াই, এই যে পূজাবে রাস্তায় নল করানো, আমি ডাক্তার বিনে ওর চিকিৎসা বিনে বাজান, এখন আমার ওর প্রাণ হারে যাবো। আমার সিরা জামা, আমার পুরান কাপড়, আমার এটা কাপড় চোপড় কেনার মতন সামর্থ্য নাই, আমার পৃথিবীতে কেউ নাই, কেরা দিব আমার? বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনাদের টিউবওয়েল নাই, একটু খাবার পানির জন্য তাদের এভাবে হেঁটে হেঁটে অন্য বাড়িতে যেতে হয়। এই যে কাকি পানি আনার জন্য যাচ্ছে ওই টিউবওয়েলে অন্য একটি বাড়িতে। বন্ধুরা এই কাকির বাসায় আসছি, ওনার ছেলে ছিল শেষ সম্বল। ওনার ছেলে খুবই ছোট্ট একটি ব্যবসা করে, প্লাস্টিকের খেলনা টেলনা বিক্রি করে। অবশ্যই এটা বিক্রি করে কয় টাকা আয় হয় অবশ্যই আপনারা বুঝতে পারছেন। ছেলে অসুস্থ, মা কান্না করে ছেলের জন্য, ছেলেও কান্না করে মার জন্য, কারণ এই ছেলেই তো মাকে বাদ দিত, এখন মাকেও বাদ দিতে পারে না, সেও অসুস্থ। আর এই ছেলের শোকে শোকে মাও যেন কষ্টে তার শেষ নাই। দেখুন আমার সাথে কথা বলছে, পা পর্যন্ত ধরছে যে বাবা আমাদের দেখার কেউ নাই। মানুষ কতটা অসহায়। আসলে এই দুর্গম চরে ওনারা বসবাস করে, ইচ্ছা করলে এক পাশ থেকে আরেক পাশে যেতেও পারে না। এখানে কিন্তু রাস্তাঘাট নাই, এখানে গাড়ি ঘোড়া নাই, চলাচল খুবই কষ্ট, এর জন্য এরা এরকম দুর্গম জায়গায় বসবাস করে। যাই হোক আমি ওনাদেরকে সহযোগিতা করব যতটুকু পারি, পাশাপাশি আপনারাও সহযোগিতা করতে পারবেন। ডাক্তারে বলছে অপারেশন করতে হবে। কত টাকা লাগবে অপারেশনের? এটা তো কইতে পারি না কত লাগবো, না টাকা পয়সা কিনে তো মনে করেন যে অপারেশন করতে পারতো কিনা, এই তো নাই, লোকজন নাই দিয়ে তো আমরা করে পারতো কিনা। আপনার মাকে কে চালাইতো? আমার কি করবো, কিছু করবো না। ওইতেই চালাইতো, আমার তা ওই কাজ করতো না, এটা তো আমরা পারতো কিনা, আমি তো মনে করেন যে ঘরে পড়া। এই যে মা কান্না করে, এটাই তো কষ্ট, ভালো থাকলে তো আর আমাদের ইয়ে হতো না। হিউনাগেন হে খুবই কষ্ট করে পাথা না। এই যে জায়গা রয়েছে মাইসির জায়গায়, আমরা এনে দিছি, এনে আর কি আমরাও জায়গা তার ইতি গড়টা উঠিয়ে দিছি, তাও দেখেন না ঘরের হাল কি, ঘর নাই নাই। এর আগেও আমরা অবশ্য কইছিল এই চালটা মাস 3 আগে থেকে ই হয়েছে, প্রেশারে থেকে হয়েছে। গ্রাম থেকে সাহায্য মাঝে করে আর কি আপনার ওরে চিকিৎসা করে আনছিলাম, আমরাও দিছিলাম। এনে আবার কালকে ডাক্তার কাছে নিয়েছি, এনে কইতেছে টাকা আবার নিয়ে যাও, এটি অপারেশন করা লাগবে, এনে তো টেকা নাই।
একেবারে গরিব, খাবার নাই। তারপরে আমরা ওই ছাওয়াল ডারিতি আরও চিন্তা ভাবনা নাই, খাওয়া নাই, আর নতুন কাপড় চোপড় নাই। এই চরের মধ্যে উন্ডাই একেবারে কালকে আমি মসজিদেও কতজনে উঠিছে আর কি দিব এনে করছে। আমি কইছি মসজিদে যে ঈদের মাঠ হইব, ওই মাঠে আর কি কিছু করলেও কালেকশন করে দিবানি হেসুমকে করি। বাজান কেমনি সহ্য করুন, আমার সহ্য করার মতন আর একটা ডাক্তার মতন একটা পাখিও নাই আমার। চারজনরে ধরছি, তাও তো একবার উঠে দিছে কয়টা, তাইতে চিকিৎসা করছি। এখন তো বাজান আর তারাও তো ঠেকা মানুষ, সরস্বতীর উঠায় সবাই ঠেকা, আমার কিরা কয়জন দিব? নিত্যি মরা মাটি দিব বাজান কিরা? বন্ধুরা, আমি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নোটাখোলা চরে আসছি। যদিও আমার যাওয়ার কথা ছিল কবিরপুর চরে। আসলে চরের রাস্তায় এরকম, কখন কোন চরের সীমানা শুরু আসলে বলাটাই মুশকিল। যাই হোক, এই যে কাকিকে দেখতে পাচ্ছেন, এই কাকিকে নিয়ে আমি 3 বছর আগে একটি ভিডিও করছিলাম। ওনার সাথে রাস্তায় দেখা হয়েছিল আমার একটি কলোনির মধ্যে। সেই কলোনি আজ পদ্মা বিলীন করে নিয়ে গেছে। সেই জায়গাটাও আমি চিনি নাই। আসলে চরের জায়গাটাই এরকম, যখন নদী বিলীন করে সেই জায়গাগুলো কিন্তু আগের মতো থাকে না, অচেনা হয়ে যায়। যাই হোক, আমি ওনাকে এর আগে অনেক খোঁজাখুঁজি করছি, পাইনি। আজকে অনেক কষ্ট করে ওনাকে খুঁজে পেয়েছি। 3 বছর আগে ওনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। আসলে ছেলের ভালো হইতে গেলে বড় একটা অপারেশন আছে, সেইখানে অনেক টাকার প্রয়োজন। যে টাকার যোগান ওনার নাই। এলাকাবাসী যতটুকু পেরেছে সহযোগিতা করেছে, সেই সহযোগিতার টাকা দিয়ে ছেলেটাকে ডাক্তার দেখায় নিয়ে আসছে সদর থেকে। যাই হোক, আমি আসছি, আমার অনেক খারাপ লাগছে। আমি যতটুকু পারি ওনাকে সহযোগিতা করব। পাশাপাশি আপনারা ইচ্ছা করলে ওনাকে সহযোগিতা করতে পারেন। উনি কিন্তু এই চরের মধ্যে সবচেয়ে গরিব মানুষ। এই যে দেখতে পাচ্ছেন ভাঙাচোরা ঘর, এখন যেখানে আছে সেই জায়গা ওনার না, অন্যের জায়গা। দয়া করে ওনাকে থাকতে দিছে। গরিব মানুষ যাবে কোথায়? যাই হোক, এই ভিডিও যারা ফেসবুকে দেখছেন তাদেরকে বলবো, এই পুরো ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আর যারা ইউটিউবে দেখছেন তারা তো বুঝতেই পারছেন এটা একটা বড় ভিডিও। এটা ইউটিউব এবং ফেসবুক দুইখান থেকেই দেখতে পাবেন। যাই হোক, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওনাদের নাম্বারটা হচ্ছে 01951576783। আস্তে আস্তে বললাম যাতে আপনাদের উঠাইতে সুবিধা হয়। বন্ধুরা, আমরা চরের ভিতরে চলে এসেছি এখন। এই যে আমরা একটি বাড়িতে যাচ্ছি এখন। এই যে বাড়ি দেখুন, আসলে এই বাড়িতে অনেক গাছ দেখতে পাচ্ছি, আম গাছ, কাঁঠাল গাছ, কত কিছু দেখতে পাচ্ছি। আসলে এই গাছ, এই ঘর কোনো কিছুই থাকবে না। খুবই তাড়াতাড়ি তাদের এইখান থেকে চলে যেতে হবে, কারণ এই বাড়ির এই পাশে কিন্তু বাড়িঘর সব নিয়ে গেছে। শুধু কয়েকটি বাড়ি এখানে আছে আমরা দেখতে পাচ্ছি। এই যে নদী, এই ঘরের ওই পাশ থেকেই নদী, এইগুলো কোনো কিছুই থাকবে না, সব বিলীন হয়ে যাবে। হাত ভাঙিয়ে গেছে কতদিন ধরে। এই যে জ্বর ঘাস হইতেছে, দেখার জন্য কোনো চেষ্টা করা যায়নি। সাল একজন কোথায় জানি গেল, আর কোনো কথা কইলে আমি কইলাম যে আমি থাম না, কল মা নাই, আমি কি দেখি চেষ্টা করুন। তাই কইলে আমি তাহলে আমি মরে যাই। একশো চাল দিছে না, তার মধ্যে গা দিচ্ছে চাল, সাবাল নিয়ে চালের বাগান নিয়ে খাইছি। চালের অসুখ আছিল, চেষ্টার জন্য পারিনি আমি তার রাখবা। এইরকম কষ্ট গেছে আমার। আসলে আমার কপাল মন্দ, টাকা পয়সা অর্জন করা পারবি নাই, চেষ্টা করা যা চেষ্টা করছি তা তো না পারলাম না। কত জায়গায় গেলাম বাবাজি, কত টাকা পয়সা চাইল, আমি গেলাম টেয়া থেকে, টেয়া দিয়ে পারলাম না। আমি আমার আত্মার ভালো হইব না, তাই তো এই যে আমি করে নিয়েছি। ওই নিজের জায়গা নাই, পরের জায়গায় কলোনি এসে ওই কলোনিতে আমি ঘর থাকি।
আপনার কোনো নদী ভাঙে না? নদী ভাঙতেছে তো, নদী ভাঙলে কই যাইবেন? উদার যে জামু এই যে সাকি নয় নাকি চাউলে কয় মা কোন জামু কয় পেলে আমি কইছিলে কোয়ার যাইবে কোনান দেখে দেখে এখানে থান নেওয়া লাগবো লাগছে মা আমি দেখি কোনান যদি থান পাই তাহলে চলে যাবো। টাকা পয়সা হইলে পারে আমি একটু চিকিৎসা হইবার পারি, একটু চলবার পারি, একটু খাইবার পারি, টাকার বিষয় টাকা সংসার বলে আপনারা যে ঘুরতেছেন টাকাটা হইলে একটু শরীরে একটু বল আসে। টাকা যদি না থাকে বলাফানো যদি আব্বা কয় টাকা নাই কি দিল দিলে পারে আমি হেসে কি করুম, কেউ দিল না রাইন্দা নিজেও পারলাম না, না খেয়ে থাকি। ওনার ছেলে বাদ দেয় না, উনি অসহায়, হাতটা ভাঙ্গা, ডাক্তার দেখার পর না টেহের অভাবে কুলুনির ঘর পাইছে, কুলুনিতে থাহে, মানুষে হেল করে তাই খায়, ছেলে বাদ দেয় না। ওনারা যদি মানুষ না দেখে তাহলে ওনার কি হবো? কি হবো, ঘরে বইরে মরা নাকবো, তাছাড়া তো উপায় নাই। উনি আমাকে ওই চরের মধ্যেই গরিব, ওনার নাগাল অসহায় নাই, রান্না করে আশেপাশে একজনে ডাক দেয়, একক তো রাইন্দে দেয়, কি আমি দিলাম একক তো, মুখ একক তো দিল, এমবা চলে। মাছ মাংস গোস পাবো কোনে, কিনে খাইবো, টাকা নাকবো না। এমা একক তো যেমন আমি দেই, আমার পরানপুরে আমি দেই, অন্যজনের অসহায় ভাইবে দেয়, এমবা খায়। ওনার ওই হাত ভাঙ্গা দেহে মানুষের দেয়, দেহার মধ্যে ওই যে ইতিহারে 10-এর চাইলাইলো এই, তাছাড়া এমবা এটা বাউতা মাওতাও এন তোমার দেয় নাই কি, ওই বয়স্ক বাউতাটাও তাই তো উনারে দেয় না, অন্য অন্য মানুষ পাইছে দেয় নাই উনারে। বন্ধুরা, এই যে বয়স্ক মানুষকে দেখতে পাচ্ছেন, এই মানুষটার বাম হাত ভেঙে ঝুলতাছে, টাকার জন্য চিকিৎসা করতে পারতাছে না। আসলে ওনার ছেলেও ওনাকে ওইভাবে দেখে না, উনি অন্যের জায়গায় একটি কলোনিতে থাকে, বারবার নদী ভাঙে, বারবার তারা এক জায়গায় আর এক জায়গায় যায়। এই চরের মধ্যে সবচাইতে অসহায় মানুষ উনি, এমনটি বলল পাশের এক বোন। এমনও দিন যায় মানুষ না দিলে না খেয়ে থাকতে হবে। প্রথমত ওনার ঘরে চাউল থাকে না, দ্বিতীয়ত ওনার হাত ভাঙা, অনেক সময় ওয়াশরুমে গেলেও কিন্তু 2 হাত ব্যবহার করতে পারে না, এমনটি বললেন। দেখুন, আমি কথা বলতেছি, আমার সাথে সে কান্না করে কথা বলতেছে, ওনার চোখে মুখে পানি। দেখুন, মানুষ কখন কান্না করতে পারে জানেন? যখন সে সহ্য করতে পারে না তখনই কান্না করে। এই যে আমাকে ধরে কান্না করতেছে, আমার কাছে মনে হচ্ছে যে আমার মা আমাকে ধরে রাখছে। আসলে এরকম দৃশ্য, এরকম মানুষ আমরা অনেক জায়গায় দেখতে পাই। দেখুন, মানুষ এই যে আমাকে ধরে রাখছে, সত্যি আমার যে কত ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আমার বয়স্ক মা আমাকে ধরে রাখছে, আমার মাও এভাবে আমাকে আদর করে। যাইছে আমার এত শান্তি দিত, আমি খুব খুশি। আপনার ছেলে আপনার দেখে তো আপনার ছেলে আপনারে দেখে না, আপনার কষ্ট হয় না? জন্ম দিচ্ছেন না তারে? দিছি, যখন জন্ম দিছি হেসন কি আর কি কষ্ট পাইছে নাকি, আর যা পাইছে আমি। এনে তারা মানুষ হয়েছে, তারা চলবার পারে না, আমি কি আপনার কথাগুলি শুনে আমার মনটা খুশি হয়েছে, আমি অনেক ধন্য হয়ে গেছি। এইরকম কথা আমি কোনো হানে পাইনি, পাইনি কে, খালি আল্লাহর কই আল্লাহ এই মতন মানুষ কোথায় আছে, কোথায় পাবো, কোথায় আমি জমো, কোথায় কারে ডাক দিব, কেউ তো আসে না, কেউ তো জিজ্ঞাসা করে না। ঘরে থাকি, ছেলে 2 দিন 3 দিন 4 দিন এর মধ্যে আমার খোঁজ খবর নেয় না। কে রে খোঁজে আসে না, কে রে খোঁজে আসে না, কে রে ওই দেখছস না, তোমার খোঁজে বাড়ি নেই, কোন জানি গেছে, এই তার কি কমু, এত বাড়ি নেই, আর আমি যাবো কিনে, আমি ঘরে ফিরে থাকি। তুই আমার কিছু না দে, আইসে দেহাটা কর, আমার 2টা কথা কর, ওই তুই আমার হাতে 2টা কথা কর, আমি তোর কাছে কি কমু, আয় আয়।
তাও তুই আসস না। আরে কপাল, আরে কপাল। বন্ধুরা, এই বয়স্ক মায়ের ঘরে আমি ঢুকছি, আপনাদেরকে একটি জিনিস দেখাই। মানুষ কেন কান্না করে, মানুষের কেন এত আবেগ, কেন এত কষ্ট। এই যে দেখুন, ওনার ঘরে কিন্তু আজকে খাবার নাই। এই যে মানুষটা এখানে দাঁড়ায় রয়েছে, ওইখানে খাবার। আজকে কি কি খাবার আছে? আজকে এখন কিছু নাই। আমার ওই যে এখন কিছু নাই। কিছুই নাই। এইটাই কি? ওইটাই কি? ওইটার মধ্যে কালকে ওই যে ডাল রাঁধছিল। কালকের ডাউল হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। ওই তো এই ডাল নষ্ট হয়ে গেছে। মাছ মাংস না, আমার তো পয়সা নাই বাবা, আমি পইরা যাই। আমার বুড়ান দিছে। আসেন আসেন, আপনাকে বসাই বসাই। বসেন আমার বসেন। বুড়ান দিছে রে বাজান। আচ্ছা বসেন। আচ্ছা একটু শোন। এই তো না রে বাজান। বসেন, শোন শোন শোন। আরে আল্লাহ রাসূল, দাঁড়ান, আপনাকে একটা বালিশ দেই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে অসহায় বৃদ্ধ মানুষকে, উনি ঠিক মতো হাঁটতে পারে না, দাঁড়াইতেও পারে না, শরীর এতটাই দুর্বল। আসলে এই মানুষদের শরীর দুর্বল খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কালকের কিছু খাবার ছিল, সেই খাবার খেয়ে আজকে রোজা রাখছে। ওনারা কিন্তু ঠিকমতো রান্নাও করতে পারে না। মাছ মাংস এদের স্বপ্ন, এরা কবে খাইছে সেটিও ভুলে গেছে। কয়দিন পর ঈদ হবে, ঈদের মধ্যে এই মানুষগুলা একটু খেতে পারবে কি না সেটাও কিন্তু ওনারা বলতে পারতেছে না। যাই হোক, আমি আসছি, ওনাকে দেখে আমার খুব খারাপ লাগছে। আমাকে ধৈর্য কান্না করছে মায়ের মতো, তো এর জন্য উনি ভাবতেছে যে এরকম আদর, এরকম সুন্দর কথা আমাকে কেউ কখনো বলে না। বলো কয় নাই, কেউ কয় নাই, কেউ করে না আমারে। কেউ বলে না। কত মানুষের কাছে গেছি, কয় নাই এইরকম বাবা দিয়ে তোমার কোনো গেল, আমার কেউ এই শান্তি দেয় নাই। দেখছেন, আসলে এই মানুষগুলা টাকা পয়সা চায় না, একটু ভালোবাসা চায়। আপনার একটু ভালোভাবে কথা বললেই এই মানুষগুলা অনেক খুশি হয়। অভাবী মানুষ, দেখতে পাচ্ছেন, এদের লোভ নাই, লালসা নাই, বড় কোনো চাহিদা নাই, একটু খাইতে পারলেই এরা অনেক খুশি। যাই হোক, আমি আসছি, আমি ওনাকে সহযোগিতা করব যতটুকু পারি। ও আমাকে ধরছে, ধরে উনি কান্না করতেছে বারবার। আসলে এই ভালোবাসাটা যে কোনো জিনিসকে হার মানায়। আমার খুবই ভালো লাগতেছে যে আসলে সব মানুষ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। যাই হোক, উনি দাঁড়াইতে পারতাছে না, খুব কষ্ট হইতাছে। আল্লাহ, তুমি যেদিকে যাই সেদিকে আল্লাহ মানুষের মতন মানুষ করে কথা করে দিও। বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিঃস্বার্থ ভালোবাসা এটাকে বলে। আমি ইচ্ছা করে ওনাকে সহযোগিতা করছি। আমি আসার আগেও কিন্তু জানতো না যে আমার ধারায় ওনার একটু উপকার হবে, তারপরে উনি আমাকে বুকে টেনে নিচ্ছে। এটাই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। দেখুন, এই যে আমার মাথা হাইতে দিচ্ছে, আমার শরীর হাইতে দিচ্ছে, এটা কোটি কোটি টাকা থাকলেও আপনি পাবেন না। এই ভালোবাসা হাজার হাজার কোটি টাকা থাকলেও পাবেন না, যদি মনের থেকে এই মানুষদের সাথে না মিশেন, এই মানুষদের কাছে না আসেন। এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে এরকম মানুষগুলা আমার মাথায় হাইতে, আমার শরীর হাইতে তারা আমাকে আদর করে, দোয়া দেয়। যাই হোক, আমি চাবো ওনাকে একটু সহযোগিতা করার জন্য। ওনার নাম্বার থাকলে আমি দিয়ে দেব, জানি না যে ওনার নাম্বার আছে কিনা। আর আমি চাই ওনার নাম্বারটাই, কারণ এমন একটা নাম্বার চাই যে নাম্বারে আপনারা সহযোগিতা করলে উনি পাবে। এমন কোনো নাম্বার দেওয়া যাবে না যে নাম্বারে আপনারা সহযোগিতা করলে সে পাবে না। ওনার নাম্বারটা দিয়ে দেব, আপনারা অবশ্যই সহযোগিতা করার আগে ওনাকে ফোন দিয়ে কথা বলে সহযোগিতা করতে পারেন। ওনার একটি নাম্বার আছে, নাম্বারটি বলে দিচ্ছি, 01727323376 আস্তে আস্তে বললাম যাতে আপনাদের উঠাইতে সুবিধা হয়। এই নাম্বারে ফোন দিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন, পাশাপাশি সহযোগিতাও করতে পারবেন। আরেকটি কথা আপনাদেরকে বলে দেই,
এই ভিডিও যারা দেখতে পাচ্ছেন ইউটিউবে ফুল ভিডিও আছে এবং ফেসবুক পেজে যারা দেখতে পাচ্ছেন তারা এটির মাত্র খণ্ড অংশ দেখতে পাচ্ছেন। ফুল ভিডিও কিন্তু ইউটিউবে আমরা আপলোড করে থাকি। আর যারা ওনাকে সহযোগিতা করবেন অবশ্যই তার সাথে যোগাযোগ করে সহযোগিতা করবেন।